আপনাদের পড়ে শোনাচ্ছিলাম নিকোস কাজানজাকিসের বিখ্যাত উপন্যাস জোরবা দ্য গ্রিক। উপন্যাসটির আজ ১২তম পর্ব। অধ্যায় ২২। পপলার গাছের নিচে ইস্টার পর্বের নাচ তখন জমে উঠেছে। নাচ পরিচালনা করছিল যে ছেলেটি, সে বছর ২০ বয়সের এক লম্বা কালচে জলপাই রঙের সুদর্শন যুবক। দুগাল ভরা তার ঘনচাপ দাড়ি, যা তখনও নরুনের স্পর্শ পায়নি। শার্টের খোলা বুকে কালো রঙের ছোপ, সেখানেও কোকড়া কালো কেশ। শরীরের খোলা অংশের সর্বত্রই তার চুল, কালো কুঞ্চিত ঘন চুল। সে নাচছিল মাথা পেছনে ঝাঁকিয়ে, পা দুটো মাটিতে ডানার মতো ঝাঁপিয়ে দাপটে নাচছিল সে। মাঝে মাঝেই সে একটা মেয়ের দিকে তাকাচ্ছিল এবং তার চোখের সাদা অংশ একনাগাড়ে জ্বলজ্বল করছিল। সূর্যের আলোয় কালো মুখের মাঝখানে ওই সাদা অংশটুকু বেশ প্রকটই মনে হচ্ছিল। মাদাম অর্তেনসের ওখান থেকে ফেরার সময় আমার যেমন ভালো লাগছিল, তেমনি ভয়ও করছিল। তার দেখাশোনা করার জন্য এক মহিলাকে ঠিক করেছিলাম। এতে মনে কিছুটা স্বস্তি নিয়ে আমি ক্রিট দেশি নাচ দেখতে আসি। আঙ্কেল আনাগনস্তিস ওদিকটায় গিয়ে তার পাশের একটা বেঞ্চে বসে পড়ি। কে এই যুবক ছেলে নাচের নেতৃত্ব দিচ্ছে? তার কানের কাছে ঝুঁকে জিজ্ঞেস করি। আঙ্কেল আনাগনস্তিস হাসে। ও হচ্ছে একটা দেবদূত, বুঝলে, যে তোমার আত্মা চুরি করে, দুষ্টুটা। বেশ প্রশংসার ভঙ্গি তার কথায়। ওর নাম সিফাকাস, রাখাল সে। সারা বছর সে মেষ চড়ায় দূরের পর্বতাঞ্চলে। কেবল ইস্টারে নেমে আসে গ্রামে, স্বজনদের সঙ্গে দেখাশোনা করতে আর নাচতে। বলে সে দীর্ঘশ্বাস ফেলে। আহা, যদি ও যৌবন আমার থাকতো, বিড়বিড় করে সে। ঈশ্বরের দোয়ায় যদি আমার ওই যৌবন থাকতো, আমি ঝটিকা আক্রমণে কনস্ট্যান্টিনোপল ফিরায় আনতাম। সেই সময় ওই যুবক নাচতে নাচতে মাথা ঝাঁকিয়ে হামলে ওঠে, কামোত্তেজক পালের গোদার মতো। বাজাও বাজাও ফানুরিওস, বাজাও, যতক্ষণ না বেটা মরণ মরেছে। মিনিটে মিনিটে মৃত্যু মরে আবার বেঁচে ওঠে, ঠিক জীবনেরই মতো। হাজার হাজার বছর ধরে যুবক যুবতী বসন্তের নতুন সজীব পত্র সম্ভারের তলে নেচেছে। পপলার, পাইন, ওক, প্লেন এবং সরু খেজুর গাছের নিচে নেচেছে তারা। এবং আরও হাজার হাজার বছর তারা নাচবেও মুখমণ্ডল কামনা বাসনায় বুঁদ করে। মুখ পাল্টায়, প্রতি ২০ বছর অন্তর পাল্টায়, খসে পড়ে মৃত্তিকায়। কিন্তু সেই একটা মুখ, সারা মুখ সেটা, চিরকাল সে একই থেকে যায়। ২০ বছর তার বয়স, অমর সে, ভালোবাসায় নর্তনে সে অমর। যুবক গোফের তা দিতে হাত তোলে, কিন্তু তার তো গোফই গজায়নি। বাজাও, সে আবার চেঁচায়। ফানুরিওস, বাজাও, নাইলে আমি যে ফাইটা গেলাম। লায়ের বাদক তার হাতে ঝাঁকি দেয়। লায় জবাব দিচ্ছে বটে, ব্রোঞ্জের ঘণ্টা বাজে পাগলের তালে, ছন্দে, এবং যুবক নর্তক শূন্যে ফাল দিয়ে ওঠে। হাওয়ায় ২ পা তুলে আঘাত করে ৩ বার, একেবারে মানুষের মাথার উঁচুতে। তার পায়ে জুতা জোড়ার আগার স্পর্শে পাশের দর্শক চৌকিদার মানোলাকাসের মাথায় বাঁধা সাদা রুমাল উড়ে যায়। সবাই হৈ হৈ করে ওঠে। সাব্বাস সিফাকাস, সাব্বাস! আর যুবতী মেয়েরা শিহরিত হয়, আয়ত চোখ নামিয়ে আনে জমিনের দিকে। কিন্তু যুবা নর্তক চুপচাপ, কারো দিকে এখন সে তাকায় না। বন্য সে, কিন্তু আত্মসংযমী। সে বাম হাতের খোলা মুষ্টি রেখেছে তার শক্তিশালী সরু উরুর ওপর, আর মাটিতে চোখ নিবদ্ধ রেখে সে নেচে চলেছে। এ সময় হঠাৎই নাচ থেমে যায় যখন গির্জার আসাবর্দার বয়স্ক আন্দ্রৌলি আসে চকে। দুহাত আসমানের দিকে তুলে সে চিৎকার করে বলে, ওই বাওয়া, ওই বাওয়া! চেঁচায় আর হাঁসফাঁস করে হাঁপায়। নাচ ভেঙে চৌকিদার মনোলাকাসই প্রথম হৈ দিয়ে ছুটে যায়। চক থেকে গির্জা চোখে পড়ে। সেটা তখনও ইস্টারের মার্টল আর জলপাই পাতায় ডালে সজ্জিত। উত্তেজিত নর্তকেরা নাচ থামিয়ে দেয়। বয়োজ্যেষ্ঠরা সবাই আসন থেকে দাঁড়িয়ে যায়। ফানুরিওস লায়ারটা নামিয়ে কোলে রাখে এবং কানের পেছন থেকে এপ্রিল গোলাপ হাতে নিয়ে একবার গন্ধও শোকে। রাগে উত্তেজনায় অন্ধ হয়ে ওরা জানতে চায়, কোথায় আন্দ্রৌলিও, কোথায় সে? আরে চাটছে, শয়তান রাড়ি মাগি এইমাত্র ঢুকলো, একগাদা লেবু ফুল হাতে নিয়ে ঢুকছে সে। চলো সবাই, চলে এসো।
চৌকিদার একটা হৈ দিয়ে সবার আগে ছুটে বেরিয়ে যায়। সেই মুহূর্তে বিধবাকে দেখা গেল, মাথায় তার কালো বন্দনা, বুকে সে ক্রুশচিহ্ন আঁকছিল। বদমাইশ, ঘুপসি মাগি, খুনি, সবাই চেঁচায়। কি সাহস এখানে আসে মুখ দেখাতে! ধর শালিকে, এই গায়ের মুখে সে চুনকালি দিছে, ধর। অনেকে চৌকিদারকে অনুসরণ করে গির্জার দিকে ছুটে যায়। অন্যরা গির্জার উপর থেকে পাথর ছুঁড়ে মারে। একটা পাথর ওর কাঁধে পড়ে। সে চিৎকার করে ওঠে, মুখ ঢাকে দুহাতে এবং সামনের দিকে দৌড়ায়। কিন্তু গাঁয়ের যুবকরা তার আগেই গির্জায় পৌঁছে গেছে এবং মনোলাকাশ তার ছুরিও বের করেছে। বিধবা ছোট ছোট ভয়াল চিৎকার করে পিছিয়ে আসে এবং মুখমণ্ডল বাঁচাতে যতটা পারে কুঁজো হয়ে চারতেই আবার আশ্রয় নিতে হোঁচট খেতে খেতে দৌড়ায়। কিন্তু সেখানে মাতব্বর মাভরান্দনিস অবস্থান নিয়েছে। লম্বা হাত গির্জার দরজার পাল্লাতেই বাধা সৃষ্টি করে সে বিধবাকে আটকায়। বিধবা তখন বাঁ পাশে লাফ দিয়ে গির্জার উঠানে নামে এবং বড় সাইপ্রেস গাছটার সঙ্গে সাপটে থাকে। একটা পাথর সাঁ করে গিয়ে ওর মাথায় আঘাত করলে তার মাথার বন্দনাটা ছিঁড়ে খুলে যায়। ওর ঘন কালো চুলের বাঁধন খুলে তা প্রপাতের মতো তার কাঁধের ওপর নেমে আসে। যিশুর দোহাই, যিশুর দোহাই, বিধবা তার স্বরে চেঁচায় এবং সাইপ্রেস গাছের সঙ্গে একেবারে লেপ্টে থাকে। ওদিকে চকের উঁচু জায়গা থেকে যুবতী মেয়েরা ওদের শ্বেত বন্দনার কোণ মুখে নিয়ে চিবায় আর আগ্রহ নিয়ে ঘটনা দেখে। বয়স্কা মহিলারা দেয়ালে ঝুঁকে চেঁচাতে থাকে, মার, মার, খতম কর। দুজন যুবক ছেলে বিধবার ওপর ঝাঁপিয়ে পড়ে ওকে ঠেসে ধরে। ওর কালো ব্লাউজ টেনে ছিঁড়ে ফেললে ওর স্তন দুটো, মর্মর পাথরের মতো শ্বেত স্তন দুটো বেরিয়ে পড়ে। ওদিকে মাথা থেকে রক্ত গড়িয়ে যাচ্ছিল কপাল, গাল ও কাঁধ পর্যন্ত। খ্রিস্টের দোহাই, খ্রিস্টের দোহাই, সে হাঁসফাঁস করে বলেই যাচ্ছিল। লাল রক্তের ধারা এবং শুভ্র সমুজ্জ্বল পয়োধর যুবকদের মাতাল করে তুলল। ওদের কোমরের বেল্ট থেকে এখন ছুরি বেরিয়ে আসে। থামো, মাভরান্দনিস চেঁচায়, থামো, এই মাল আমার। মাভরান্দনিস তখনও গির্জার দরজায় দাঁড়ানো। সে একটা হাত তুললে অন্য সবাই থেমে যায়। গম্ভীর স্বরে সে বলে, মানোলাকাস, তোমার জ্ঞাতি ভাইয়ের রক্ত এখনো কাঁদছে, প্রতিশোধ চায় সে, তারে শান্তিতে ঘুমাইতে দাও। আমি একটা দেয়ালে উঠেছিলাম, এখন সেখান থেকে লাফিয়ে নেমে চার্চের দিকে দৌড়াই। একটা পাথরে হোঁচট খেয়ে পড়েও যাই। ঠিক সেই সময় সিফাকাস ওই জায়গাটা পেরোচ্ছিল। সে নিচু হয়ে আমার কাঁধের কাছে কলার ধরে বিড়ালের বাচ্চার মতো তুলে আবার দাঁড় করিয়ে দেয়। তোমার মতো লোকের জায়গা তো এটা নয়, এক্ষুনি কেটে পড়ো, বলে সে। ওর প্রতি তোমাদের কোনো দয়ামায়া নাই সিফাকাস? আমি ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করি। ওকে দয়া করো, প্লিজ, দয়া করো। বারবার পাহাড়ি আমার মুখের উপর হাসে। তুমি কি আমারে মাগি মানুষ পাইছো যে দয়া দেখাতে হবে? আমি মর্দা, পুরুষ, বুঝলা? মুহূর্তে সেও গির্জা প্রাঙ্গণে গিয়ে হাজির হয়। আমি ওর পিছে পিছে দৌড়ে যাই, কিন্তু হাঁপিয়ে পড়ি। ওরা সবাই এখন বিধবাকে ঘিরে ধরেছে। কিছুক্ষণের জন্য খুব ভারী নীরবতা নেমে আসে। শোনা যায় শুধু আহত মহিলার রুদ্ধশ্বাস নিঃশ্বাস। মানোলাকাস ক্রুশচিহ্ন আঁকে, এগিয়ে যায়। ও ছুরি তোলে উঁচুতে। দেয়ালের ওপর থেকে বয়স্কারা হর্ষধ্বনি করে ওঠে। যুবতী মেয়েরা মাথার বন্দনা নামিয়ে চোখ ঢাকে। বিধবা দু চোখ তুলে তাকায়, দেখে তার মাথার ওপর উঠেছে চাপাতি। দেখে সে বকনা বাছুরের মতো হামলায়। সে সাইপ্রেস গাছের পদপ্রান্তে লুটিয়ে পড়ে এবং মাথা ডুবে যায় পুরুষ্টু দুই কাঁধের মাঝখানে। তার দীর্ঘ কেশ ঢেকে দেয় মাটিকে, আর দপদপ করতে থাকা শ্বেত গ্রীবা সন্ধ্যার আলো ছায় একবার শ্বেত শাপলার মতো স্পষ্ট হয়ে ফুটে ওঠে। মাভরান্দনিস চিৎকার করে বলে, ঈশ্বরের বিচার এমনই হয়। এই বলে সেও ক্রুশ আঁকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমাদের পেছন থেকে একটা উচ্চ কণ্ঠ হুঙ্কার শোনা যায়, অস্ত্র নামাও, এই খুনির দল! হতভম্ব হয়ে প্রত্যেকে ফিরে তাকায়। মানোলাকাস মাথা তুলে দেখে জোরবা তার সামনে দাঁড়িয়ে আছে, রাগে অন্ধ হয়ে হাত নাচাচ্ছে। সে চেঁচিয়ে বলে, বাহ, তোমাদের লজ্জা করে না? কোন জাতির বীর বাহাদুর সব! একটা মেয়ে মানুষকে মারতে জড়ো হয়েছে পুরো গ্রাম, বাহ! সাবধান হও, নাইলে ক্রিটের মুখে চুনকালি পড়বে কইলাম। শুনে মাভরান্দনিসও চেঁচায়, নিজের চরকায় তেল দাও জোরবা, আমাদের মামলায় নাক গলাইবা না কইলাম। এরপর সে নিজের ভাতিজার দিকে ফেরে।
মানলাকাস, খ্রিস্টের নামে, পবিত্র কুমারের নামে কইতাসি, লাগা। মানলাকাস লাফিয়ে ওঠে। সে বিধবাকে ধরে মাটিতে চটকে ফেলে। এরপর হাঁটু দিয়ে তার পেট চেপে ধরে চাপাতি তোলে। কিন্তু জোরবা মুহূর্তে ওর উত্থিত হাত ধরে ফেলেছে এবং তার প্রশস্ত রুমাল দিয়ে হাত মুড়িয়ে চৌকিদারের হাত থেকে চাপাতিটা ছাড়াতে ধস্তাধস্তি করে। ইতিমধ্যে একটু ফুরসত পেয়ে বিধবা হাঁটুতে ভর করে উঠে বসেছে এবং পালাবার পথের খোঁজে আশেপাশে তাকাচ্ছে। কিন্তু গ্রামবাসীরা কোনো পথই খোলা রাখেনি। ওরা এখন চার চত্বরে গোলাকার বৃত্ত রচনা করে বেঞ্চগুলোতে দাঁড়িয়ে গেছে। যখন ওরা দেখল যে বেওয়া পালাবার পথ খুঁজছে, তখন ওরা আরও এগিয়ে এসে বৃত্তকে আরও ছোট করে ফেলে। এদিকে জোরবা ক্ষিপ্র স্থিরকল্পভাবে চেঁচামেচি না করে চেষ্টা করেই যাচ্ছিল। চার্চের দরজার যেখানটায় আমি ছিলাম সেখানে আতঙ্কিত চোখে দেখছিলাম মানোলোকাসের মুখ। রাগে উত্তেজনায় তাতে বেগুনি রং ধরেছে। সিফাকাস এবং আরেকজন দৈত্যতুল্য মানুষ এগিয়ে গিয়ে তার সাহায্যে হাত লাগাচ্ছিল, কিন্তু মানোলাকাস বিরক্তির সঙ্গে চোখ পাকায়। তফাৎ যাও, তফাৎ যাও, কেউ কাছে আসবা না, সে চেঁচায়। সে আবার জোরবাকে আক্রমণ করে বসে। এবার সে ষাঁড়ের মতো মাথা বাগিয়ে তাকে গুঁতোতে থাকে। জোরবা কিছু না বলে শুধু দাঁতে নিজের ঠোঁট কামড়ে ধরে। সে এক হাতে চৌকিদারের ডান বাহু চিমটার মতো আঁকড়ে ধরেছে এবং চৌকিদার যখনই মাথা দিয়ে তাকে ঢুস দিতে যায়, সে ওকে ডানে কিংবা বামে সরিয়ে ঢুস থেকে বাঁচে। রাগে অন্ধ হয়ে মানোলাকাস সামনের দিকে মুখ বাড়িয়ে জোরবার একটা কান কামড়ে ধরে এবং সবটুকু শক্তি দিয়ে ছিঁড়তে টানাটানি শুরু করে। ওখান থেকে রক্ত বেরোতে থাকে। জোরবা ভয়ে আতঙ্কে চিৎকার করে আমি ওকে রক্ষা করতে যাই। তফাৎ যাও বস, তফাৎ, সেও চেঁচায়। এর মধ্যে তুমি এসো না। সে মুঠি পাকিয়ে মানোলাকাসের তলপেটের নিচের দিকে অন্ডকোষে প্রচণ্ড একটা ঘুষি কষায়। জানোয়ারটা প্রায় সাথে সাথেই অবশ হয়ে ওর অর্ধছিন্ন কান থেকে কামড় সরায়। ওর বেগুনি মুখ এখন মরার মতো ফ্যাকাশে। জোরবা ওকে মাটিতে ছুঁড়ে ফেলে চাপাতিটা কেড়ে নেয় এবং তা চার্চের টাইলসে আছড়ে ফেলে। চাপাতিটা ভেঙে কয়েক টুকরা হয়ে যায়। মাথার রুমাল দিয়ে কান চেপে ধরে সে রক্তের ধারা বন্ধ করে। এখন সে দরদর করে ঝরতে থাকা ঘাম মুছতে রক্তমাখা রুমালটাই ব্যবহার করে। ফলে সারা মুখ তার ভরে যায় রক্তের দাগে। সে সোজা হয়ে দাঁড়ায়, চারদিকে ফুলে ওঠা রক্তচক্ষু ঘুরিয়ে একবার দেখে এবং বিধবার উদ্দেশ্যে বলে, উঠে পড়ো, আসো আমার সাথে, আসো জলদি। এই বলে সে বেরোবার জন্য চার চত্বরের দরজার দিকে এগোয়। বিধবা বেপরোয়া চেষ্টায় উঠে দাঁড়ায়, শরীরের সমস্ত শক্তি নিয়োজিত করে যত দ্রুত পারে দৌড়ে যেতে চায়, কিন্তু সেই সময়টুকু আর পায় না। বুড়ো মাভরান্দনিস ঠাঁটার মতো ওর ওপর ঝাঁপিয়ে পড়ে ওর মাথাটা সিধা করে ধরে। হাতের মধ্যে ওর লম্বা কালো চুল 3 পাকে পেঁচিয়ে ধরে। এরপর মুহূর্তে চাপাতির এক কোপে মাথাটা ধর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। হাহ, এই পাপের দায় আমার, চেঁচিয়ে কথাটা বলে সে বিধবার কাটা মাথাটা চার্চের দোরগোড়ায় ছুঁড়ে ফেলে এবং বুকে ক্রুশ চিহ্ন আঁকে। জোরবা ফিরে তাকায়, এই ভয়ঙ্কর দৃশ্য দেখে। মহা আতঙ্কে সে নিজের গোঁফ আঁকড়ে ধরে এবং হ্যাঁচকা টানে সেখান থেকে কয়েকটা চুলও তুলে ফেলে আর কাতরায়। আমি ওর কাছে গিয়ে ওর বাহু চেপে ধরি। সে ঝুঁকে একবার আমাকে দেখে। দেখি ও চোখের পাতা চুলে 2 ফোঁটা টসটসে অশ্রু ঝুলছে। চলো বস, সেখান থেকে যাই, বলতে গিয়ে ওর কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। সেই সন্ধ্যায় জোরবা মুখে দানা পানি দেয় না। আমার গলা আটকে গেছে, সে বলে। গলা দিয়ে নামবে না কিছুই। সে ঠান্ডা জলে কান ধোয়, রাকি মদে এক টুকরা তুলা চুবিয়ে ব্যান্ডেজ করে কানে লাগায়। এরপর বিছানায় বসে 2 হাত দিয়ে মাথা চেপে ধরে গভীর ধ্যানে মগ্ন হয়। আমিও দেয়াল ঘেঁষে মেঝেতে শটান শুয়েছিলাম। বুঝতে পারি আমারও গাল বেয়ে তপ্ত চোখের জল গড়িয়ে পড়ছে। আমার মাথা কাজ করছিল না একেবারেই। কিছুই ভাবতে পারছিলাম না। আমি কাঁদলাম, গভীর বেদনায় আপ্লুত হয়ে শিশু যেমন চিৎকার করে নালিশ করে, আমার ভেতরটাও সেরকম করছিল। হঠাৎ করেই জোরবা মাথা তুলে একেবারে ফেটে পড়ে। ভেতরে ভেতরে তার যে স্বগত সংলাপ চলছিল সে সবই এখন উচ্চ কণ্ঠে বলতে শুরু করে। তোমাকে বলি বস, শুনে রাখো, এই দুনিয়ায় যা কিছু ঘটে সব অন্যায্য, অন্যায্য, অন্যায্য। আমি এর অংশীদার হতে চাই না। আমি একটা কীট, একটা কেঁচো, একটা জোরবা। যুবক যুবতী মরবে আর বুইড়া হাবড়া বাইঁচা থাকবে, তা কেন? বাচ্চা শিশুরা কেন মরে? আমার এক সন্তান ছিল, দিমিতাকি নাম।
সে আমার কোলে মরে গেল যখন তার বয়স ৩। আর এজন্য আমি কখনো, শুনছো, কখনো ঈশ্বরকে ক্ষমা করব না। আমি বলি, যেদিন আমি মরব, যদি আমার সামনে আসার মুখ তার থাকে, আর সে যদি সত্যি একটা ঈশ্বর হয়, তো সে অবশ্যই শরম পাবে। হ্যাঁ, হ্যাঁ, সে লজ্জা পাবে। জোরবার মতো একটা কীটকেও মুখ দেখাইতে লজ্জা পাবে সে। মনে হলো প্রচণ্ড ব্যথায় সে মুখ বেদান করে। কানের ক্ষত থেকে আবারও রক্ত ঝরতে শুরু করেছে। ব্যথার চোটে মুখ দিয়ে যেন আওয়াজ না বেরোয়, সেজন্য সে দাঁতে ঠোঁট কামড়ে ধরে। ১ মিনিট জোরবা, আমি বলি, তোমার ড্রেসিংটা পাল্টে দিই। রাখি দিয়ে আবার তার কান পরিষ্কার করি। এরপর বিধবার পাঠানো উপহার গোলাপ জল, যেটা আমার বিছানার উপর পড়েছিল, সেই জলে তুলা ভিজিয়ে নিই। গোলাপ জল কোথায় পেলে? গুবরাশে গন্ধ শুকে জোরবা জিজ্ঞেস করে। আহ, গোলাপ জল আমার মাথার চুলে দাও তো। হ্যাঁ, এইভাবে বস। আর আমার হাতেও একটু দাও। হ্যাঁ, পুরোটাই ঢালো, ঢেলে দাও, জলদি। সে আবার জীবন ফিরেছে। আমি অবাক বিস্ময়ে ওর দিকে চেয়ে থাকি। আমার মনে হচ্ছে যেন বিধবার বাগানে ঢুকেছি। শোক তার এবার উতলে ওঠে এবং সে বিড়বিড় করে বলতে শুরু করে, আহ, ওইরকম একটা শরীর তৈরি করতে মাটির কত বছর লেগেছে। ওকে দেখলে তুমি বলবে, আহা, আমার বয়স যদি হতো ২০, আর পৃথিবীর বুক থেকে সব মানুষ মুছে গিয়ে থাকতো শুধু সে আর আমি, তাকে বাচ্চা দিতাম। না, বাচ্চা নয়, ওরা হতো এক একটা দেবতা, নতুন মানুষে পৃথিবী ভরত। অথচ এখন দেখো। সে লাফ দিয়ে খাড়া হয়। চোখ আবার তার ঝাপসা হয়ে আসে পানিতে। না বস, পারছি না, হাঁটতে হবে, বলে সে। পাহাড়ে গিয়ে ওঠানামা করতে হবে ২ কি ৩ বার, যেন ক্লান্ত হই, মন কিছুটা শান্ত হয়। ও বিধবা, বিধবা রে, আমার মনে হয় তোমার জন্য একটা মীরালোক, একটা দুঃখের গান আমাকে বাঁধতেই হবে, নাইলে মনে হয় ফাইটা যাব। সে ছুটে বেরিয়ে যায় এবং পর্বতের দিকে গিয়ে অন্ধকারে অদৃশ্য হয়। আমি লম্বা হয়ে বিছানায় শুয়ে বাতিটা নিভিয়ে দিই এবং আরেকবার আমার ঘৃণ্য অমানবিক উপায়ে বাস্তবতার উত্তরণ ঘটাতে চাই। রক্ত, মাংস এবং অস্থিকে ছাড়িয়ে একটা বিমূর্ত রূপ দিয়ে একে সর্বজনীন নিয়ম কানুনের সঙ্গে যুক্ত করতে শুরু করি, যতক্ষণ না এই আজব উপসংহারে পৌঁছি যে আজ যা ঘটেছে তার প্রয়োজন ছিল, এবং এর চেয়েও বেশি যে এই ঘটনা বিশ্বজনীন সামঞ্জস্য রক্ষায় অবদান রেখেছে। এভাবে আমি শেষে যে জঘন্য সান্ত্বনা খুঁজে পাই তা হলো, যা কিছু ঘটেছে তার যে কেবল প্রয়োজন ছিল তা নয়, বরং এরকম ঘটাটাই স্বাভাবিক এবং উচিত। বিধবার হত্যাকাণ্ড আমার মগজে ঢোকে একটা ভয়ঙ্কর জঙ্গলি নৈতিক বার্তা নিয়ে, আর সেটা হলো সবকিছুই কঠিন শৃঙ্খলার অধীনে একসময় স্থিত হয়, ন্যায্যতা পায়। এ ধরনের বার্তা আমার অন্তরকে হতবিহ্বল করে। তবু আমার তত্ত্বজ্ঞান এই বার্তার ওপর চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ে, নানা রূপকল্প আর কৌশল দিয়ে একে অচল, অসাড় করে ফেলে। ঠিক যেমন মৌমাছিরা তাদের চাকে মধু চুরি করতে আসা বৃহৎ বেগানা মৌমাছিকে চারপাশ থেকে মোমে জড়িয়ে আটকে ফেলে, সেরকম। এভাবে কয়েক ঘন্টার মধ্যেই আমার স্মৃতিতে বিধবা শান্তিতে শুয়ে রইল। ক্রমে তার মুখে একটা মিষ্টি হাসি নিয়ে প্রতীকের ঐশী নিষ্ক্রিয়তায় থিতু হয়ে বসল। ইতিমধ্যে সে আমার অন্তরে মোমে জড়িয়ে গেছে। সে আর আমার আত্মায় ভীতি সংক্রমণ ঘটাতে এবং মনকেও আর বিবশ করতে পারবে না। সেই একদিনের ক্ষণিক ভয়ঙ্কর ঘটনাটি স্থানে এবং কালে বিস্তৃত হয়, প্রসারিত হয়, শেষে মিশে যায় মৃত সব বড় সভ্যতার সঙ্গে, এবং সেই সব সভ্যতাও এক হয়ে যায় বিশ্বের পরিণতির সঙ্গে, আর বিশ্ব মিশে যায় ব্রহ্মাণ্ডের নিয়তির সঙ্গে। এভাবে আবার বিধবায় ফিরে এলে আমি দেখি যে সে এখন প্রশান্ত স্বর্গীয় সুপ্ততায় মহানিয়মের অধীনে চলে গেছে, এবং এখন খুনিদের সঙ্গেও হয়েছে তার সমঝোতা। আমার অন্তরের সময় তার যথার্থ সারবত্তা নিয়ে হাজির হয়। এমন যেন বিধবা মরে গেছে হাজার হাজার বছর আগে, এবং নসোসের তরুণী মেয়েগুলোর, কোকড়া চুলের মেয়েগুলোর আর এজিয়ান সভ্যতার মরণ হয়েছে আজই সকালবেলা। একসময় ঘুম চলে আসে যেমন একদিন মরণ আসবে, এর চেয়ে অবধারিত সার কিছু নেই, এবং আমি নীরবে অন্ধকারে নিমজ্জিত হব। সেদিন নিদ্রা আমাকে এতটাই আবৃত করে রেখেছিল যে জোরবা কখন এলো কিংবা আদৌ এসেছিল কিনা সেসব কিছুই টের পাই না। পরদিন সকালে দেখি সে পাহাড়ে শ্রমিকদের সঙ্গে চেঁচামেচি করছে, গালাগালি করছে। ওদের কিছুই তার পছন্দ হচ্ছিল না। ৩ জন বেয়াদব ও ঘাটতেরা শ্রমিককে সে বরখাস্ত করে এবং শাবল হাতে নিয়ে
নিজেই পাথর কেটে খাম্বার জন্য কাটা ঝোপঝাড় আর কার্মেস ওক বনের ভেতর দিয়ে যে রাস্তা ঠিক করা হয়েছিল তা সাফসুতরো করতে লেগে যায়। সে পাহাড়ে চড়ে দেখে কয়েকজন ছুটা শ্রমিক পাইন গাছ কাটছে। সে ওদের গাল পাড়তে শুরু করে। একজন দাঁত কেলিয়ে কিছু একটা বললে জোরবা তার উপর একেবারে চড়াও হয়। ওই দিন সন্ধ্যায় সে ঘরে ফিরে একেবারে বিধ্বস্ত, শ্রান্ত, শতচ্ছিন্ন অবস্থায়। সৈকতে এসে আমার পাশে বসে। কথাই বলতে পারছিল না। শেষে যখন বলল, তখন তার বিষয় ছিল কাঠ, কেবল তার এবং লিগনাইট। তার অবস্থা ছিল এমন এক আগ্রাসী ব্যবসায়ীর মতো যে যত দ্রুত সম্ভব কাজের জমি একেবারে শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে চায়, এরপর সর্বোচ্চ মুনাফা নিয়ে কেটে পড়ে। আমি তখন আত্মসন্তোষের যে পর্যায়ে ছিলাম তাতে আবার ওই বিধবার বিষয়ে আলাপ করতে চাচ্ছিলাম। জোরবা তার লম্বা হাত বাড়িয়ে আমার মুখে তার চওড়া থাবা বসিয়ে চাপা দেয় এবং অন্তরের গভীর থেকে তোলা রুদ্ধ কণ্ঠে ফিসফিস করে বলে, চুপ, চুপ। ভীষণ লজ্জা পেয়ে আমি চুপ করি। আমার মনে হলো, হ্যাঁ, এটাই তো খাঁটি পুরুষ। জোরবার দুঃখকে আমার হিংসা হলো। এই দুঃখ একজন উষ্ণ রক্তের দৃঢ় অস্থিমজ্জার মানুষের যে কষ্ট পেলে বড় বড় ফোঁটায় চোখের জল ফেলে এবং আনন্দ উদযাপনের সময় সে কখনো আনন্দকে অধিবিদ্যার সূক্ষ্ম চালুনির ভেতর দিয়ে ছাঁকে না। এভাবে কেটে যায় ৩ কি ৪ দিন। জোরবা এক নাগাড়ে কাজ করে। খাওয়া দাওয়া বিশ্রাম হারাম করে সে কাজ করে। তার শরীর ভেঙে পড়ছিল। একদিন সন্ধ্যায় আমি বলি যে মাদাম বৌবুলিনা তখনও অসুস্থ এবং শয্যাশায়ী। জ্বরের ঘোরে সে এক নাগাড়ে তাকেই ডাকছিল। ডাক্তারও আসেনি। জোরবা হাতের মুঠি পাকায়। ঠিক আছে, বলে সে। পরদিন সকালে সে গ্রামে যায় এবং প্রায় সঙ্গে সঙ্গে আবার ফিরে আসে ছাপড়া ঘরে। দেখলেও কে, কেমন আছে সে? আমি জিজ্ঞেস করি। ভুরু কুঁচকিয়ে জোরবা বলে, না, সমস্যা নাই, সে মারা যাচ্ছে। সে দ্রুত পাহাড়ের দিকে পা চালায়। ওই দিন সন্ধ্যায় কিছু না খেয়ে সে মোটা একটা লাঠি হাতে বেরিয়ে যায়। কোথায় যাচ্ছ জোরবা, গ্রামে? আমি জানতে চাই। না, একটু হাঁটতে যাচ্ছি, চলে আসবো এখুনি। দৃপ্ত দীর্ঘ পদবিক্ষেপে সে হাঁটা দেয় গ্রামের দিকে। আমি ক্লান্ত ছিলাম, তাই শুয়ে পড়ি। আমার মন আবার বিশ্ব পরিক্রমায় বের হয়। স্মৃতি জাগে, দুঃখ জাগে। আমার মন ঘুরে বেড়ায় দূরে দূরে, সব দূরান্তের ভাবনায়। কিন্তু শীঘ্রই ফিরে এসে স্থির হয়ে বসে জোরবায়। আমার হঠাৎ মনে হলো, আচ্ছা, রাস্তায় যদি তার সঙ্গে মানোলাকাসের দেখা হয়ে যায়, তাহলে সেই বেটা কীর্দেশী দানব নিশ্চয়ই ওর ওপর হিংস্র বর্বরের মতো ঝাঁপিয়ে পড়বে, ওকে খুন করে ফেলবে। শুনেছি এই কদিন নাকি সে ঘরের বের হয়নি, বসে বসে হামলিয়েছে। গ্রামে সে মুখ দেখাতে লজ্জা পাচ্ছিল, আর নাকি বারবার বলছিল জোরবাকে পেলে সে দাঁত দিয়ে কেটে ছিঁড়ে ফোড়ে ফেলবে সার্ডিন মাছের মতো। গতকাল শেষ রাতেও নাকি আমাদের একজন শ্রমিক মানোলোকাসের অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ছাপড়া ঘরের আশপাশে ঘুরঘুর করতে দেখেছে। আজ রাতে যদি ওদের দেখা হয়ে যায় তো খুনোখুনি একটা হবেই। আমি লাফিয়ে উঠে পড়ি এবং কাপড় চোপড় পরে গ্রামের পথ ধরি। শান্ত সোঁদা রাত, বাতাসে ভাসছিল বুনো বেগুনে ফুলের সুবাস। কিছুক্ষণ পর দেখি জোরবা ধীরে ধীরে হেঁটে গ্রামের দিকেই যাচ্ছে। ওকে খুব ক্লান্ত মনে হলো। থেকে থেকে থামছে, আকাশের তারার দিকে তাকাচ্ছে, আবার কি যেন শোনে, এরপর আবার হাঁটে। আমি পথের নুড়ি পাথরে ওর লাঠির আওয়াজ শুনতে পাই। দেখি সে বিধবার বাগানের দিকেই যাচ্ছে। বাতাস লেবু ফুল আর মধুমতির মধু গন্ধে ভরা। হঠাৎ করেই বাগানের নারাঙ্গি গাছ থেকে একটা নাইটিঙ্গেল ঝর্ণার জলের মতো স্বচ্ছ কুলুকুলু ধ্বনি তুলে তার হৃদয় ভাঙা গান গাইতে শুরু করে। বাতাসের ঊর্ধ্বশ্বাস সৌন্দর্য বিস্তার করে সে অন্ধকারে একটানা গেয়েই চলে। পাখির গানের সুর মাধুর্যে সবারই দম বন্ধ হবার কথা। এই সুর সৌন্দর্যে খাবি খেতে খেতে জোরবা হঠাৎ থেমে যায়। হঠাৎ করে বিধবার বেড়ার নলখাগড়া নড়ে ওঠে। চোখা পাতাগুলো ইস্পাতের ব্লেডের মতো ঘষা খায়। কোন শালা রে? একটা ক্রুদ্ধ স্বর হামলিয়ে ওঠে। ওই বেটা, ভীমরতি বুইরা হাবরা, তরে এখন পাইছি। গলার স্বর চিনতে পেরে আমার রক্ত হিম হয়ে আসে। জোরবা এক পা এগিয়ে যায়, হাতের লাঠি উঁচিয়ে ধরে এবং আবার থামে। তারার আলোয় ওর গতি প্রতিকৃতি সবই আমি দেখতে পাচ্ছিলাম। নলখাগড়ার বেড়ার ওপাশ থেকে বিশাল লম্বা এক মানুষ লাফ দিয়ে বেরিয়ে আসে। কে রে, কে এইটা? জোরবা গলা বাড়িয়ে জানতে চায়। আমি মানোলকাস, জাহান্নামে যা তুই। যাও যাও, রাস্তা মাপো যাও। আমারে তুই বেইজ্জত করছস জোরবা? মানোলকাস, আমি কেন তোমার বেইজ্জতি করতে যাব? কাইটা পরো কইতাছি। তুই তাগড়া জোয়ান মানুষ, হ্যাঁ মানি,
কিন্তু সেদিন বিধি তোমার ছিল বাম। না জানো তো শুই না রাখো, বিধি কারো মর্জি বুঝা চলে না, সে অন্ধ। বিধি বুদ্ধু আন্ধার। মানল আকাশ দাঁত কিরমির করে আবল তাবল বকে। আমি এই বেইজ্জতির শোধ নিবই, আর সেটা আইজ রাতেই অক্ষুনি। আছে তো চাক্কু মাক্কু? না, বলে জোরবা। আছে একখান এই লাঠি। তাহলে যা, চাক্কু লইয়া আয়, আমি এইখানে আছি অপেক্ষায়, যা। জোরবা নড়ে না। কিরে শালা, ভয় পাইছস? মানল আকাশের কণ্ঠে ঘেন্না আর বিদ্রুপ। যা, কি কইলাম, লইয়া আয়। আরে মানল আকাশ, চাক্কু দিয়ে আমি কি করব? ওর গলায় ক্রমেই উত্তেজনার আভাস পাই। কি হইবেটা কি চাক্কু দিয়া? চার্চে কি ঘটছিল? মনে আছে তোমার হাতে আসিল একখান চাপাতি, আর আমার হাতে তো আসিল নাঙ্গা। তবু আমিই তো মাত করলাম। এবার মানল আকাশ রাগে গর্জে ওঠে। খুব কেলাইতেছস না? আমার হাতে অস্ত্র, তোর হাত খালি, তাই যা কইবি তাই শুনতে হইব নাকি? যা, চাক্কু লইয়া আয় কইলাম। যা, গান্ধী মেসে রই না। আজ দেখুম তোর তাকত কত। জোরবা হাতের লাঠিটাও ছুঁড়ে ফেলে এবং তার নলখাগড়া ঝোপে গিয়ে পড়ে। শুনতে পাই ঝপাত করে শব্দ হয়। তোমার চাকুও ফালায় দাও, জোরবার তরফ থেকে আবার শোনা যায়। আমি ততক্ষণে পা টিপে টিপে ওদের কাছাকাছি চলে গেছি, এবং এখন আমি নক্ষত্রের আলোয় দেখি চিকচিকে চাকুটাও গিয়ে পড়ল নলখাগড়ায়। জোরবা ওর হাতের তালুতে থুথু ফেলে প্রস্তুত হয়। চইলা আয় বলে সে প্রথমে শূন্যে একটা লাফ দেয়, কিন্তু দুজন পরস্পরকে জাপটে ধরার আগেই আমি ওদের মাঝখানে গিয়ে দাঁড়াবার মতো সময় পাই। থামো, থামো, চেঁচাই আমি। আই মানল আকাশ, আর তুমি জোরবা, আসো, আসো, লজ্জা হয় না তোমাদের? দুই শত্রু ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসে। আমি দুজনেরই ডান হাত ধরি। হাত মেলাও, বলি আমি। তোমরা দুজনেই ভালো মানুষ, সাহসী মানুষ, তোমাদের এই বিবাদ অবশ্যই মেটাতে হবে। ওই হাত আমার মুখ থেকে সরাবার চেষ্টা করে মানল আকাশ বলে, সে আমারে বেইজ্জত করছে। আমি তখন বলি, আরে ক্যাপ্টেন মানল আকাশ, তোমাকে অত সহজে কেউ বেইজ্জতি করতে পারে না। সারা গ্রাম জানে তোমার হিম্মতের কথা। সেদিন চার্চে কি ঘটেছিল ভুলে যাও। খুবই নাস্তি সময় ছিল সেটা। যা হয়েছে হয়েছে, এখন তা শেষ, ব্যাস। আর ভুলে যেও না, জোরবা একজন বিদেশি মানুষ, মেসেডোনিয়ার লোক সে। আর ক্রিটদেশী হয়ে আমরা যদি বিদেশি মেহমানের গায়ে হাত তুলি তো সেটা ক্রিটের জন্য হবে মহা অসম্মানের কাজ। এসো, এসো, দাও তোমার হাত দাও, সেটাই হবে বীরত্বের কাজ। আর চলে এসো মানল আকাশ আমাদের ছাপড়া ঘরে, আমরা একটু পানাহার করব, আর আপোষ পোক্ত করতে এক শিক কাবাব পোড়াবো, চলো। আমি মানল আকাশের কোমর পেঁচিয়ে ধরে একদিকে একটু সরিয়ে নিয়ে যাই। ফিসফিস করে ওকে বলি, আরে ও তো জ্যেষ্ঠ মুরব্বী মানুষ, মনে রেখো। তোমার মতো একজন শক্ত সমর্থ জোয়ানের কি উচিত ওই মুরব্বীর সঙ্গে ফাতনায় জড়ানো? মনে হয় মানল আকাশ একটু নরম হলো। ঠিক আছে, তোমার খাতিরে মানলাম। এরপর সে জোরবার দিকে 2 কদম এগিয়ে গিয়ে তার ভারী হাত বাড়িয়ে দেয়। এসো দোস্ত জোরবা, সে বলে। যা হইছে হইছে, মামলা শেষ। দাও তোমার হাত বাড়াও। তুমি আমার কান খাইছো, জোরবা বলে। ঠিক আছে, খাইছো খাইছো, এই নাও আমার হাত। ওরা বেশ জোরে করমর্দন করে, চোখে চোখ তাকিয়ে অনেকক্ষণ ধরে কষে ঝাঁকায়। আমার ভয় হলো দুজনে হঠাৎ আবার মারামারি শুরু না করে। কবজিতে তোমার জোর আছে বটে মানল আকাশ, জোরবা বলে। তুমি গায়ের তাগড়া জোয়ান বটে। তোমার হাতে তো খুব শক্ত, দেখি চাপো তো হাত কতটুকু পারো। ব্যাস ব্যাস, যথেষ্ট, আমি চেঁচিয়ে উঠি। এখন চলো, গিয়ে আমাদের দোস্তি জোরদার করি রাকি মদের সদ্ব্যবহারের মাধ্যমে। বিচে ফেরার পথে ওদের দুজনকে আমি দুপাশে রাখি, জোরবাকে ডানে আর মানল আকাশকে বামে। এবছর গমের খুব ভালো ফলন হবে বলে মনে হচ্ছে। বিষয় পাল্টাতে আমি বলি, এবার বৃষ্টি হয়েছে মেলা। ওদের কেউই সারা শব্দ করে না। আমার ভয় হয় দুজনেই যে কোনো মুহূর্তে ফেটে পড়তে পারে। আমার শেষ ভরসা এখন মদ। আমরা ঘরে এসে পৌঁছি। আমি বলি, স্বাগতম ক্যাপ্টেন মানল আকাশ, আমাদের পর্ণকুটিরে সুস্বাগতম। জোরবা, কাবাব দাও তো চুলায়, আর দেখো কি মদ আছে। মানল আকাশ বসে ঘরের বাইরে একটা পাথরে। জোরবা একগাছা কঞ্চি খড়ি নিয়ে আগুন জ্বেলে কাবাব পোড়ায় আর 3 মগ কানায় কানায় শরাব ঢালে। তোমাদের দুজনেরই সুস্বাস্থ্য হোক, গ্লাস উঁচিয়ে আমি বলি। সুস্বাস্থ্য ক্যাপ্টেন মানল আকাশ, সুস্বাস্থ্য জোরবা, গ্লাস ঠোকো। ওরা গ্লাসে গ্লাসে ঠোকাঠুকি করে। মানল আকাশ মাটিতে কয়েক ফোঁটা উপচিয়ে ফেলে, এরপর গম্ভীর স্বরে বলে, এই মদের মতো আমার রক্ত যেন বহে যায় যদি কখনো হাত ওঠে তোমার গায়ে জোরবা। ওর পালা এলে জোরবাও কয়েক ফোঁটা মদ মাটিতে ফেলে বলে,
আমার রক্তও যেন এই মদের মতোই ছোটে, যদি না আমি এর মধ্যেই ভুই লাগিয়া থাকি যে তুমি মানুল আকাশ আমার কান চিবাইছো। অধ্যায় 23। ভোর হতেই জোরবা জেগে বিছানায় উঠে বসে এবং আমাকে জাগিয়ে বলে, ঘুমাচ্ছ বস? কি ব্যাপার জোরবা? একটা স্বপ্ন দেখলাম, অদ্ভুত স্বপ্ন। মনে হচ্ছে আমরা শীঘ্রই একটা ভ্রমণে, দীর্ঘ কোনো ভ্রমণে বা কিছুতে বের হব। শোনো, শুনলে তুমি হাসবে। এখানে বন্দরে একটা জাহাজ ভিড়েছিল, বিশাল জাহাজ, পুরা একটা শহরের মতো। সমানে ভেপু বাজছিল। জাহাজটা তখনই ছেড়ে যাবে। তখন আমি গ্রাম থেকে দৌড়ে আসছিলাম জাহাজ ধরতে, আর আমার হাতে খাঁচার মধ্যে তোতা পাখি। যা হোক, কোনো রকমে জাহাজে উঠি। তখন ক্যাপ্টেন এসে চেঁচিয়ে বলে, টিকিট? আমি জিগাই, কত? একই সঙ্গে পকেট থেকে নোটের বান্ডিল বের করি। 1000 ড্রাকমা। দেখেন, এখানে আছে 800। 800তে তো হবে না, আমি বলি। না, 1000, সে বলে। এর কমে না। যদি না দিতে পারো তো নামো জলদি। আমার খুব রাগ হলো। বললাম, শোনেন ক্যাপ্টেন সাহেব, আপনার ভালোর জন্যই 800 দিতে চাইছি। নিলে নেন, নাইলে আমি কিন্তু জায়গা উঠব। তখন সবই হারাবেন। জোরবা হাসিতে ফেটে পড়ে। বাহ, কি আশ্চর্য যন্ত্র এই মানুষ! সে অবাক হয়ে বলে, তুমি এই যন্ত্রের রুটি, মদ, মাছ, মূলা, গাজর দিয়ে ভরো তো সেখান থেকে বাইর হয় দীর্ঘশ্বাস, হাসি আর খোয়াব। একটা কারখানার মতো। আমি নিশ্চিত আমাদের মাথার মধ্যে একখান সবাক সিনেমা ফিট করা আছে। হঠাৎ সে বিছানা থেকে লাফিয়ে উঠে দাঁড়ায়। কিন্তু তোতাটা দেখলাম কেন? উদ্বেগে সে চেঁচিয়ে ওঠে, এটার অর্থ কি? সঙ্গে একটা তোতা নিয়ে ঘুরছি? না বস, আমার তো ভয়ই করছে। বাক্য শেষ হয়েছে কিনা দেখি শয়তানের মতো লাল চুলো, মোটা খাটো একটা লোক দৌড়ে এসে ঢোকে। সে ভয়ানক হাঁপাচ্ছিল। ঈশ্বরের দোহাই, অবলা মাইয়া মানুষ ডাক্তারের জন্য চিল্লাইতেছে, বলতেছে সে মরে যাচ্ছে। কিছু হইলে দায় পড়বে তোমাদের। আমার লজ্জাই হলো। বিধবার ঘটনায় আমাদের বয়োজ্যেষ্ঠ গার্লফ্রেন্ডকে ভুলেই গিয়েছিলাম। তার অবস্থা খুবই খারাপ, ঘোর আন্ধার। লাল চুল এবার মশকরার মেজাজে বকবক করেই চলে। খালি কাশে, কাশের ঠেলায় হোটেলটা নড়ে চড়ে, সারা গাঁওই কাঁপে। সে একেরে গাধার কাশি কাশতেছে ঘক ঘক কইরা। আমি একটু ধমক দিয়ে বলি, চুপ, এই ঠাট্টা করার সময় না। একটা কাগজ নিয়ে আমি সেখানে একটা মেসেজ লিখি, যাও এই চিঠি নিয়ে ডাক্তারের কাছে যাও, আর যতক্ষণ না নিজের চোখে দেখো যে ডাক্তার ঘোড়ায় চড়ে রওনা হয়েছে, ফিরবে না, বুঝলে? এখন যাও। সে চিঠিটা নিয়ে কোমরে গুঁজে দে দৌড়। এদিকে জোরবা উঠে পড়েছে। একটা কথাও না বলে সে তাড়াতাড়ি কাপড় পরে নেয়। দাঁড়াও, আমিও যাব, বলি ওকে। না, আমাকে এক্ষুনি যেতে হবে, বলে সে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণ পর আমিও একই পথ ধরি। বিধবার ফলের বাগানটা খাঁ খাঁ করছে। মিমিথোস বাসার সামনে জবুথবু হয়ে বসেছিল আর তাকাচ্ছিল মার খাওয়া কুকুরের মতো ক্রুদ্ধ দৃষ্টিতে। মনে হলো ও শুকিয়ে গেছে, চোখ লাল আর কোটরে বসানো। সে মুখ ফিরিয়ে আমাকে দেখে একটা পাথর তুলে নেয়। এখানে কি করছো মিমিথোস? আমি জিজ্ঞেস করি আর কিসের আশায় বাগানের দিকে দেখি। স্পষ্ট অনুভব করি যেন দুটো উষ্ণ, সর্বশক্তিমান বাহু আমার গলা জড়িয়ে ধরেছে। তা থেকে বেরোচ্ছে লেবু ফুলের আর জলপাই তেলের ঘ্রাণ। আমরা সেদিন কিছুই বলিনি। সন্ধ্যার অন্ধকারে শুধু দেখতে পাচ্ছিলাম তার উজ্জ্বল কালো চোখ আর ঝকঝকে চোখা সাদা দাঁত, আখরোটের পাতায় ঘষা। ক্যান জিগাও? যাও যাও, নিজের কাঁধে যাও, মিমিথোস রেগে বলে। সিগারেট খাবে একটা? আমি আর ওইগুলা খাবো না। তোমরা ব্যক্তি যাওরা, ব্যক্তি ব্যক্তি। সে থামে, হাঁপায়, মনে হয় জুৎসই শব্দ খোঁজে বলার জন্য, কিন্তু পায় না। জাউরা, বিজন্মা, গান্ধা, মিথ্যাবাদী, খুনি। শেষ পর্যন্ত বোধহয় সঠিক শব্দটি খুঁজে পায় এবং এখন একটু ভারমুক্ত হয়ে বলে, হাতে মৃদু চাপড়ও দেয়, খুনির দল, খুনির দল, যত শালা খুনির দল। তীক্ষ্ণ স্বরে সে চেঁচিয়ে ওঠে। এরপর হঠাৎ হাসতে থাকে। দেখে আমার অন্তরে মোচড় দিয়ে ওঠে। ঠিকই বলেছ মিমিথোস, ঠিকই বলেছ, বলে আমি জলদি কেটে পড়ি। গায়ে ঢুকতেই দেখি আনাগনস্তিস তার ছড়িতে ভর দিয়ে বসে আছে। দুটো হলুদ প্রজাপতি বসন্তের নতুন গজানো ঘাসে পরস্পরকে তাড়া করছিল।
সেদিকে বুড়ো খুব মনোযোগ দিয়ে তাকিয়েছিল। এখন সে বৃদ্ধ, জমিজমা, মেয়ে মানুষ কিংবা ছেলে মেয়েদের নিয়ে আর চিন্তা নেই। সেজন্য রয়ে শুয়ে চারপাশের দুনিয়া দেখার ফুরসত তার আছে বইকি। মাটিতে আমার ছায়া দেখে সে মুখ তুলে তাকায়। এই সাত সকালে কোথায় যাচ্ছ? সে জানতে চায়। কিন্তু আমার উদ্বেগাকুল মুখ সে নিশ্চয়ই লক্ষ্য করেছে, তাই উত্তরের অপেক্ষা না করেই বলতে থাকে, যাও বাবা, জলদি যাও, পরে পাও কিনা দেখো। আহা বেচারি! মাদামের বিশাল খাটটা তার কতদিনের কত কর্মকাণ্ডের সাক্ষী, তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। সেই খাট তার ছোট ঘরের মাঝখানটায় এনে রাখা হয়েছে। এতে ঘরটা প্রায় ভরেই গেছে। তার মাথার ওপর উদ্বেগাকুল হয়ে ঝুঁকে আছে তার অনুগত ভক্ত, বিশ্বাসভাজন সেই তোতা পাখি তার সবুজ ঝুঁটি, হলুদ বনেট এবং কড়া নজর দিয়ে বানর সদৃশ মাথা একদিকে কাত করে তার মনিবের দিকে তাকিয়েছিল। আর মনিব তখন তোষকে শুয়ে শুয়ে গোঙাচ্ছিল। কিন্তু না, যেসব আনন্দধ্বনি শুনে সে অভ্যস্ত, সঙ্গমের শীতকার, নরম বকবকম ধ্বনি, ছোট ছোট হাসির হুল্লোড়, না, এ তো সেরকম আওয়াজ নয়। তার মনিবের মুখের ওপর শ্বেতবিন্দু গড়িয়ে যাচ্ছে, চুল তার হয়ে গেছে দড়ি দড়ি, তাতে তেল পড়েনি, জল পড়েনি, চিরুনি পড়েনি কতদিন, কপাল সেঁটে আছে। এই সবই ওই তোতা মিয়া প্রথম দেখছে, এবং এতেই সে অস্থির হয়ে পড়েছিল। সে চেঁচিয়ে বলতে চেয়েছে, কানাভারো, কানাভারো, কিন্তু কথা তার রুদ্ধ বাকযন্ত্র ছেদ করে বেরোয় না। পরিত্যক্তা মনিব অনবরত কাতরাচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল তার। তার শুকনো নিস্তেজ হাড় জিরজিরে হাত দিয়ে সে বারবার চাদর টানছিল। মুখে কোনো প্রসাধনের বালাই নেই, গাল দুটো ফোলা, শরীর থেকে আসছিল বাসি ঘাস আর পচন ধরা মাংসের গন্ধ। তার নিচু হিল, বেঢপ নাগরা জুতা খাটের নিচ থেকে উঁকি দিচ্ছিল। এসব দেখলে অন্তর মোচড় দিয়ে ওঠে। মালিকের চেহারা যত না, তার চেয়ে ওই নাগরা দুটোর অবস্থা বেশি মর্মস্পর্শী। জোরবা বসেছিল রোগীর বালিশের পাশেই। নাগরা দুটো থেকে চোখ ফেরাতে পারছিল না বলে ওই দিকেই সে তাকিয়েছিল। চোখের পানি আটকাতে মাঝে মাঝে ঠোঁটও কামড়াচ্ছিল। আমি ঘরে ঢুকে জোরবার পেছনে দাঁড়াই, কিন্তু সে খেয়াল করে না। বেচারি মহিলা, খুবই শ্বাসকষ্ট হচ্ছিল তার। বাতাস পেতে সে ছটফট করছিল। কাপড়ের গোলাপ ফুলে অলঙ্কৃত একটা হ্যাট দেয়ালের পেরেক থেকে নামিয়ে জোরবার সেটা দিয়ে ওকে হাওয়া করতে থাকে। দীর্ঘ হাতে সে ওপর নিচ দ্রুত এবং আনাড়ির মতো বাতাস করে, এমন যেন হাঁপড় চালিয়ে ভেজা কয়লায় আগুন জ্বালাতে চায়। মাদাম বউবুলিনা হঠাৎ চোখ খুলে সন্ত্রস্ত দৃষ্টিতে চারপাশে তাকায়। ঘরে অন্ধকার, সে কাউকেই দেখে না, এমনকি জোরবাকেও নয় যে ফুলের হ্যাট দিয়ে ওকে বাতাস করছিল। তার কাছে সবই এখন অন্ধকার আর গোলমেলে। মেঝে থেকে যেন নীল বাষ্প উঠছিল এবং সেগুলো আকার পাল্টাচ্ছিল। কখনো তাতে হাঁ করা হাসিমুখ, কখনো কালো ডানা কিংবা পা, তাতে বাঁকা নখ, এবং সেগুলো ক্রমেই মুখের ওপর নেমে আসে। সে খামচিয়ে বালিশে নিজের নখ ঢুকিয়ে দেয়। বালিশটাও বহুদিনের চোখের জলের, মুখের লালার আর কাঁধের ঘামের নোংরা চিপচিটে দাগে ভরা। বেচারি খুঁজে জিভ থেকে থেকেই এখন বুকের গভীর কন্দর থেকে কেঁদে উঠছিল। না, মরবার চাই না, চাই না। গ্রামের দুজন পেশাদার মরা কাঁদুনে ইতিমধ্যে মাদামের গন্ধ শুকে চলে এসেছে। ওরা নিঃশব্দে ঘরে ঢোকে এবং মেঝেতে অবস্থান নিয়ে দেয়ালে ঠেস দিয়ে বসে। তোতা পাখি আর গোলগাল স্থির চোখে ওদের দেখে খেপে যায়। গলা টান টান করে সে চেঁচায়, কানাফ! কিন্তু জোরবা ধাঁ করে হাত বাড়িয়ে খাঁচায় থাবা দিলে পাখি চুপ করে। এই ফাঁকে আবার বেরিয়ে আসে হতাশার বাকরুদ্ধ আওয়াজ, না, চাই না, মরবার চাই না গো। দুজন মাকুন্দা যুবক, রোদে পোড়া চামড়া তাদের। তারা দরজায় মুখ বাড়িয়ে মনোযোগ দিয়ে রোগীকে দেখে। কিসে যেন সন্তুষ্ট হয়ে ওরা পরস্পরের দিকে সানন্দে চোখ টিপে কেটে পড়ে। কিছুক্ষণ পরই উঠোন থেকে ভয়ানক কক কক শব্দ এবং আতঙ্কিত পাখা ঝপটানির সব আওয়াজ আসে। কেউ মুরগিগুলোকে পাকড়াও করছে। মরা গীতির প্রধান গায়িকা বৃদ্ধা মালামাতে নিয়া তার সঙ্গীর দিকে ফেরে। আন্টি লেনিও, তুমি কি দেখলে ওদের? যেন তর সইতেছে না। হাভাইত্যা বদমাইশগুলা, ওরা মনে হয় মুরগিগুলার কল্লা ভাইঙ্গা অক্ষুনি খাইতে শুরু করবে। গায়ে যত হাভাইত্যা আছে ব্যাগটি আইসা পড়ছে। এই বাসা লুট হইতে আর দেরি নাই। এরপর মুমূর্ষের শয্যার দিকে সে ফেরে। জলদি করো বইন, মরো তাড়াতাড়ি। অন্তরের ভেতর থেকে সে বিড়বিড় করে, যত তাড়াতাড়ি পারো যেন ওইগুলার সাথে আমরাও খাইতে সুযোগ পাই। এখন নিজের দন্তবিহীন মুখে ভাঁজ তুলে আন্টি লেনিও বলে,
ঈশ্বরের আসল সত্যটা যদি বলি তো শোনো মা মালামাতে নিয়া, ওই স্যামরাগুলা উচিত কামই করছে। খাইতে চাইলে হাত চালু করো, পাইতে চাইলে চুরি করো, মায়েরে কইতে শুনছি। তাই আমাদের শোক গানগুলা হরবর কইরা যত দ্রুত সম্ভব গাইয়া ফালাই, নাইলে কিন্তু ফাঁকিতে পড়ব কইলাম, খানা পাওয়া যাবে না। মাদামের পাপ মুক্তি করতে করতেই উলবোনার ববিনে হাত মারতে হবে। তুমি তো জানো তার বাল বাচ্চা কুত্তা বিলাইও নাই, তাহলে ক্যাডা খাইবে তার মোরগ মুরগি আর খরগোশগুলা? ক্যাডা খাইবে তার মদের ভাণ্ড, তার ববিন চিরুনি কাশের ওষুধের হক কার? ও মালামাতে নিয়া, কি আর কব, ঈশ্বর মাপ করেন। আমার মনে হইতেছে অক্ষণে ঝাঁপাইয়া পড়ি, মালসামান যা পাই কবজা করি। দাঁড়াও দাঁড়াও বাবা, এত তাড়াহুড়া করো না তো, সঙ্গিনীর হাত চেপে ধরে বলে মা মালামাতে নিয়া। আমারও মাথায় একই চিন্তা, কিন্তু একটু খাড়াও, এই মাতারি জানটা ছাইরা দিক। এদিকে বেচারি মাতা মর্তেনসে মরিয়া হয়ে তার বালিশের নিচে কিছু একটা হাতড়াচ্ছিল। যে মুহূর্তে সে বুঝতে পেরেছে যে সামনে মহাবিপদ, তখনই সে ট্রাঙ্ক খুলে চকচকে শ্বেত স্থির একটা ক্রুশ বের করে বালিশের নিচে লুকিয়ে রেখেছিল। বহু বছর এই ক্রুশের কথা সে ভুলেই গিয়েছিল, এবং এটা অনাদরে পড়েছিল পুরানো ছেঁড়া ব্লাউজ আর কোঁচকানো ভেলভেটের কাপড়ের মধ্যে ট্রাঙ্কের একেবারে তলায়। ব্যাপারটা এরকম মনে হয় যেন কেবল কঠিন বিমারে পড়লেই খ্রিস্টকে রোগের দাওয়াই হিসেবে নিতে হবে, আর যতদিন ফুর্তিতে থাকো, খাও দাও সঙ্গম করো, খ্রিস্টের কোনো প্রয়োজন নাই। হাতড়ে হাতড়ে খুঁজে সে বিগ্রহটা পায়, পেয়ে সে ঝুলে পড়া ঘামে ভেজা স্তন দুটোই চেপে ধরে। ও জিজাস, আমার সুইট জিজাস, খুব আবেগ ভরে বলে সে শেষ প্রেমিককে তার স্তনে চেপে ধরে চুমু খাচ্ছিল। মাদামের কথাগুলো আধা গ্রিক আধা ফরাসি, এবং তা ভয়ানক আবেগ আর আদরের মিশেল হওয়াতে খুবই গোলমেলে শোনাচ্ছিল। তো এরকম তালগোল পাকানো বিলাপ যারা শুনছিল, তাদের মধ্যে তোতা পাখিটাও একজন। সে দেখল যে তার মনিবের স্বর পাল্টে গেছে এবং শোনাচ্ছে অনেকটা সেই আগের মতো। এতে আগেকার সেই সব নিদ্রাহীন রাতের কথা স্মরণ করে সে আবার চাঙ্গা হয়ে ওঠে এবং ভোরের মোরগের মতো খড়খড়ে গলায় ডাক ছাড়ে, কানাভারো কানাভারো। এইবার জোরবা আর পাখিটাকে থামাতে চেষ্টা করেনি। একজন প্রেমিকের মায়া নিয়ে সে মাদামের দিকে নজর রাখছিল, দেখছিল ক্রুশবিদ্ধ বিগ্রহে চুমু খাওয়া আর কান্না করার সময় তার বিধ্বস্ত মুখে কেমন এক অকল্পনীয় স্নিগ্ধ মিষ্টি ভাব ছড়িয়ে পড়েছিল। দরজা খুলে গেল। বুড়ো আনাগনস্তি নীরবে এসে ঢোকে, হাতে ধরা মাথার ক্যাপ। সে রোগীর কাছাকাছি এসে নত হয় এবং হাঁটু গেড়ে বসে। এরপর বলতে থাকে, মাফ চাই, মাফ চাই, আর ঈশ্বরও যেন তোমাকে ক্ষমা করেন যদি কখনো কটু কথা বলে থাকি। আমরা হাজার হলেও তো মানুষ মাদাম, মাফ করে দিও। কিন্তু আমাদের প্রিয় মাদাম তখন শান্ত হয়ে শুয়ে আছে এবং অবর্ণনীয় এক পরমানন্দে ডুব দিয়েছে। সে তাই বুড়ো আনাগনস্তির কথা শুনতেও পায়নি। তার এত যন্ত্রণা, অসুখী বার্ধক্য, দারিদ্র্য, অপমান, বিদ্রূপ বাক্য যা তাকে শুনতে হয়েছে, সহ্য করতে হয়েছে বিষণ্ণ দুঃখিনী সন্ধ্যায় যখন তাকে একা একা দোরগোড়ায় বসে অজ্ঞান সৎ গৃহিণীর মতো মোটা সুতার মোজা বুনতে হয়েছে, সব কিছু এখন নিভে গেছে। প্যারিসের যত ঝক্কি ঝামেলা, এই রহস্যময়ী নারী যে একসময় 4 পরাশক্তির হাঁটুর ওপর কেলি করেছে এবং যাকে 4 নৌবাহিনীর স্কোয়াড্রনগুলো স্যালুট করেছে, সে এখন সব কিছুর ঊর্ধ্বে। ঘন নীল সমুদ্র, শুভ্র ফেনাঙ্কিত ঢেউ, লোহার কেল্লাতুল্য নৃত্য পরা ভাসমান জাহাজ, আর তার প্রত্যেক মাস্তুল থেকে পতপত করে উঠতে থাকা বহু দেশের বহুরঙ্গা পতাকা, তিতির পাখির রোস্ট আর গ্রিল করা লাল মুলিত মাছের ঘ্রাণ, কাটা স্ফটিকের বাটিতে পরিবেশিত ফলের সালাদ দেওয়া হচ্ছে টেবিলে টেবিলে, শ্যাম্পেনের বোতল খোলা হচ্ছে এবং তা থেকে কর্ক লাফিয়ে উঠছে যুদ্ধজাহাজের লোহার সিলিং পর্যন্ত। মাদাম অর্তেনসে চোখ বন্ধ করে। কালো দাড়ি, বাদামি দাড়ি, ধূসর দাড়ি আর নির্ভেজাল সোনালি দাড়ি, 4 বিভিন্ন কিসেমের সুগন্ধ, ভায়োলেট, ওডিকোলন, মেশোগো অম্বর, পাঁচুলি। লোহার কেবিনে যাওয়ার দরজাগুলো অর্গল দিয়ে বন্ধ। সেই কেবিনে টানানো হয়েছে ভারী পর্দা। সেই কেবিনে ঝলমলে আলো। তার সমস্ত প্রেমপূর্ণ দুঃখভরা জীবন টিকেছিল, ও ঈশ্বর, হ্যাঁ, না, টিকেছিল সেকেন্ডেরও ভগ্নাংশ সময়। মাদাম অর্তেনসে সেখানে এই উরু থেকে সেই উরু কেলি করে বেড়ায়, দুবাহুতে পেঁচিয়ে ধরে স্বর্ণখচিত ইউনিফর্ম, হাতের আঙুলে বিলি করে ঘন সুবাসিত শ্বশ্রুরাজি। ওদের নাম তার মনে থাকে না, মনে রাখতে পারে না তার পোষা তোতাও। কেবল মনে থাকে কানাভারোর নামটা, কারণ সেই ছিল ওদের মধ্যে সবচেয়ে দরাজ হস্ত।
এবং কেবল তার নামই বলতে পারে তার তোতা মিয়া। অন্য নামগুলো বিদঘুটে জটিল এবং তাদের উচ্চারণ করাও কঠিন, ফলে সেই নামগুলো ক্রমে হারিয়ে গিয়েছে কালের গহ্বরে। মাদাম অর্তেনসে একটা গভীর শ্বাস নেয় এবং ব্যাকুলভাবে ক্রুশবিদ্ধ খ্রিস্টকে হাতে ধরে ঘোরের মধ্যে বিড়বিড় করে, আমার কানাভারো, আমার প্রিয়তম ছোট্ট সুন্দর কানাভারো। একই সঙ্গে বিগ্রহটা তার থলথলে ঘর্মাক্ত পয়ধরে শক্ত করে চেপে রাখে। ভুল বকা শুরু হইয়া গেছে, স্বগতোক্তি করে আন্টি লেনিও। নিশ্চয়ই সে এখন ফেরেস্তা দেইখা ভয় পাইতেছে। চলো, রুমাল খুইলা আরো ঘেঁষি, চলো। এই যে, তোমার কি ঈশ্বরের ডর নাই? মাদাম মালামাতে নিয়ে জিজ্ঞেস করে। তুমি চাও সে বাইচা থাকতেই আমরা মরার গীত শুরু করি? মাদাম মালামাতে নিয়া, আন্টেলিনিও চাপা গলায় ঘর করে ওঠে। অজাহাজের ট্রাঙ্ক, কাপড় চোপড় আর বাইরের দোকানের মালসামান, উঠানের মুরগি, খরগোশ তোমার চোখে পড়ে না? ওইগুলা বাদ দিয়া এখন তার মরা পর্যন্ত আমরা বইয়া থাকব? আর তুমি কও সে এখনো জান ছাড়ে নাই। না, সময় মতো আইবা তো পাইবা। বলতে বলতে সে উঠে দাঁড়ায় এবং অন্যজনে রেগে মেগে ওকেই অনুসরণ করে। ওদের কালো বন্দনা খুলে মাথার অবশিষ্ট শ্বেত পাতলা চুল ছড়িয়ে আঙ্গুল দিয়ে খাটের কিনার খামচে ধরে। আন্টলিনিয়ই প্রথম সংকেত দেয় একটা তীক্ষ্ণ চিৎকারের মাধ্যমে, যা গায়ের রক্ত হিম করতে যথেষ্ট। ই জোরবা লাফিয়ে উঠে দুই বুড়ির চুল ধরে টেনে আবার বসিয়ে দেয়। আরে বুড়ি গাই দুইটা, খামোশ! দেখোস না সে এখনো বাইসা রইছে? জাহান্নামে যা বুড়ির বেটিগুলা! চেঁচিয়ে ওঠে সে। আরে হাবরা বুইরা! মাদাম মালামাতি নিয়ে গো গো করে তার মাথার বন্দনা আবার বাঁধতে। এই বৈদেশি মরা কই থেকে আইছে নাক গলাইতে? বিছানার সিথানে এই উচ্চনাদী চিৎকার চেঁচামেচিতে দুঃখিনী কাপ্তান মাদাম অর্তেনসের সুখ স্বপ্ন ভেঙে যায়। আডমিরালের জাহাজ ডোবে, রোস্ট করা তিতির পাখি উড়ে যায়, শ্যাম্পেন আর সুগন্ধি শ্বশ্রু সেই সঙ্গে উধাও হয়, এবং সে পৃথিবীর এই প্রান্তে আবার ওই দুর্গন্ধ ভরা মরণ শয্যায় পড়ে ধপাস করে। একবার শরীর তুলে বসার চেষ্টাও করে, এমন যেন চলে যাবে, পালাবে, কিন্তু আবার শয্যায় পড়ে যায় এবং মিনমিন করে কাতরায়। না, মরতে চাই না। জোরবা ওর ওপর ঝুঁকে ওর খড়খড়ে হাত দিয়ে মাদামের জ্বরে পুড়ে যাওয়া কপাল স্পর্শ করে এবং মুখে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দেয়। তার বিহঙ্গ চোখে এখন জমে ওঠে অশ্রু। শান্ত হও প্রিয় আমার, শান্ত হও, বিড়বিড় করে বলে জোরবা। এই তো আমি, এই যে দেখো, আমি জোরবা, ভয়ের কিছু নাই। আর দেখো, তখন হঠাৎ করেই সেই দৃশ্য ফিরে আসে। একটা প্রসারিত সাগর নীল প্রজাপতির মতো ফিরে এসে বিছানা জুড়ে পক্ষ বিস্তার করে তিত্তির করে কাঁপে। মুমূর্ষু মহিলা জোরবার বিশাল থাবা চেপে ধরে এবং ধীরে ধীরে তার হাত তুলে জোরবার গলার নিম্নাংশে জড়াতে চায়, যেহেতু জোরবাও তার ওপর তখন অনেকটাই ঝুঁকে দেখছিল। মাদামের ঠোঁট নড়তে থাকে এবং সেখান থেকে কয়েকটি অস্ফুট শব্দ সৃষ্টি হয়। আমার কানাভারো, ও আমার সুইট কানাভারো। এদিকে ক্রুশের বিগ্রহটা বালিশ থেকে পিছলে মেঝেতে পড়ে দুটুকরো হয়ে যায়। তখন বাইরে উঠোনে এক পুরুষ কণ্ঠে শোনা যায়, সব হইয়া গেছে, পানি ফুটতাছে, মুরগি বসাও। মাদাম অর্তেনসের হাত দুটো আলতোভাবে গলা থেকে সরিয়ে জোরবা উঠে দাঁড়ায়। মুখ তার ফ্যাকাশে, হাতের চেটো দিয়ে চোখ মুছে সে অসুস্থ মহিলার দিকে তাকায়, কিন্তু দেখতে পায় না কিছুই। পৃথক করে সে কিছুই দেখে না। আবার চোখ মুছে তাকিয়ে কেবল দেখে যে মাদাম তার নিস্তেজ ফোলা ফোলা পা দুটো নাড়ছে এবং মুখে খিচুনি দিচ্ছে। একবার হঠাৎ খিচুনিতে শরীর নড়ে ওঠে, এরপর আবার তার শোবার পরিচ্ছদ মেঝেতে পড়ে যায় এবং তার প্রায় অনাবৃত শরীর, ঘর্মাক্ত স্ফীত সবুজাভ হলুদ শরীর উদম হয়ে পড়ে। জবাইয়ের সময় মুরগি যেমন শব্দ করে, সেরকম একটি ছোট্ট তীক্ষ্ণ আওয়াজ করে নিথর হয়ে যায়। চকচকে চোখ দুটো কিসের আতঙ্কে বিস্ফারিত হয়ে থাকে। তোতা পাখিটা তখন খাঁচার নিচের তলায় লাফ দিয়ে নামে এবং শিক আঁকড়ে ধরে দেখে জোরবা তার বিশাল হাত বাড়িয়ে পরম আদরে আলতো স্পর্শে তার মনিবের চোখের পাতা দুটি নামিয়ে দিচ্ছে। জলদি আইও, এই যে সবাই, বেটি শেষ। মরা কান্না কাঁদতে আসা দুই বুড়ি বিছানার দিকে ছুটে আসে আর চেঁচায়। তারা এখন হাত মুঠো করে, সামনের পিছে ঝুঁকে বুক চাপড়িয়ে দীর্ঘ বিলাপ শুরু করে। তাদের এই একঘেয়ে বিষাদময় ঢুলুনি ওদের মধ্যে এক ধরনের সম্মোহন সৃষ্টি করে। তাদের নিজেদের পুরনো দুঃখ ব্যথা ওদের মনে বিষের মতো ছড়িয়ে পড়ে। ওদের অন্তরের ছাল খুলে যায় এবং সেদিক দিয়ে বেরিয়ে শোকগাথা মিরালোক আসে। তোমার বেলায় এইটা কেন ঘটে? সিথান তোমার মাটির বটে, মানায় না তা মোটে। জোরবা উঠানে বেরিয়ে যায়। তার প্রচণ্ড কান্না পাচ্ছিল, কিন্তু মেয়েদের সামনে কাঁদে কি করে? তার লজ্জা হচ্ছিল।
মনে পড়ে একবার সে আমাকে বলেছিল, কাঁদতে আমার লজ্জা নাই, তবে কেবল পুরুষ মানুষের সামনে। আমি তো পুরুষ। পুরুষে পুরুষে এক ধরনের মিল আছে, সেখানে কাঁদাটা শরমের ব্যাপার না। কিন্তু মেয়েদের সামনে আমাদের দেখাতে হবে যে আমরা সাহসী। কেন? কারণ আমরাও যদি কেঁদে কেঁদে চোখের নাটা উল্টায় ফেলি তো এই অবলা জীবগুলোর কি হবে? তখন তো সবই শেষ। তাকে রাকি মদে ধোয়ানো হলো। যে বৃদ্ধা তার দেহটা প্রস্তুত করছিল সে ট্রাঙ্ক খুলে একটা পরিষ্কার কাপড় বের করে ওকে পরায়। ট্রাঙ্কে ছোট এক শিশি অডিকোলনও পাওয়া গেল। এখন সেটা মৃতের দেহে ঢালে। ইতিমধ্যে পাশের বাগান থেকে কয়েকটা মৌমাছি উড়ে এসে মৃতের নাসারন্ধ্রে, চোখের চারপাশে এবং ঠোঁটের কোনায় বসে চটচট করে কয়েকটা ডিম পেড়ে চলে যায়। সন্ধ্যা নামছিল। পশ্চিম দিকের আকাশ খুব মিষ্টি রং ধরেছিল। ছোট ছোট মেঘখণ্ড লাল পশমের মতো, তাদের সীমাগুলো সোনা রঙের। তারা ধীরে ধীরে বিভিন্ন প্রতিকৃতি বুনছিল। তাদের একসময় মনে হচ্ছিল জাহাজ, পরমুহূর্তেই হয়ে যাচ্ছিল রাজহংস। এরপর তারা তুলা, পশম আর তন্তুসা রেশমের তৈরি আশ্চর্য রকমের জন্তু জানোয়ারের বেশ ধরছিল। উঠানের নলখাগড়ার বেড়ার ফাঁক দিয়ে দূরে দেখা যাচ্ছিল মৃদু দীপ্ত উত্তাল সমুদ্রের ঢেউ। কাছের এক ডুমুর গাছ থেকে দুটো মোটাসোটা কাক উড়ে এসে উঠানের শানে কিছুক্ষণ এদিক ওদিক হাঁটল। জোরবা রেগে গিয়ে একটা নুড়ি তুলে ওদের তাড়ালো। উঠানের আরেক কোনায় গ্রামের মাস্তানরা দারুণ ভোজের আয়োজন করেছে। রান্নাঘরের বড় টেবিলটা বের করে ওরা উঠোনে নিয়ে এসেছে। রুটি, থালা বাসন, চাকু, কাঁটা চামচ খুঁজে বের করেছে। ভাঁড়ারে এক পিপে মদও পেয়ে গেছে। ইতিমধ্যে পাতিলে 3টে মোরগও রান্না করা সারা। এখন ক্ষুধার্ত এবং খোশ মেজাজে তারা আয়েশ করে। গ্লাসে গ্লাসে ঠোকাঠুকি করে পানাহারে বসেছে। ঈশ্বর তাকে মাফ করে দেন। জীবনে যা কিছু করেছে ভুলে গিয়ে মাফ করে দেন। দোস্তরা, আসো দোয়া করি তার ব্যাবাক নাগর যেন ফেরেস্তা হয়ে এসে তার আত্মাটারে নিয়ে যায়। ওদিকে মানুল আকাশ বলে, দেখো বুইরা জোবরারে দেখো, সে কাকেদের পাথর মারে। আহারে, সে তো এখন বিপদনিক হইয়া গেল। এই সৎকার ভোজে তারেও ডাকি। এই যে জোরবা, কাপ্তান সাহেব, এই যে আসো, ভোজে সামিল হও। জোরবা ফিরে তাকায়, দেখে টেবিল সরগরম। গামলায় ধুমায়িত মোরগ, গ্লাসে গ্লাসে ঝিলিক দেয় মদ। শক্তিশালী রোদে পোড়া লোকগুলা মাথার চারপাশে রুমাল বেঁধেছে। দুঃখ কষ্ট রোগজরা থেকে তারা মুক্ত। তারা নতুন যৌবনেরই দূত। জোরবা, জোরবা, মানুলোকাস ডাকে। শক্ত থাকো ভাই, তুমি কিসে গড়া তা দেখায় দাও। জোরবা ওদিকটায় যায়, এক ঢোকে এক গ্লাস মদ খায়। এরপর দ্বিতীয় গ্লাস, এরপর তৃতীয়, প্রত্যেকটা এক ঢোকে। এরপর মুরগির একটা পাও খায়। সে দ্রুত খায় এবং গেলে বড় বড় গ্লাসে দীর্ঘ চুমুকে লোভীর মতো, এবং সবই করে নীরবে। লোকে এগিয়ে এসে কথা বলে, কিন্তু জোরবা নিরুত্তর। যেখানে তার বৃদ্ধ গার্লফ্রেন্ড নিথর দেহে শুয়েছিল সেই ঘরের দিকে সে ঘন ঘন তাকাচ্ছিল এবং শুনছিল খোলা জানলা দিয়ে আসার শোকগীতি। থেকে থেকে এই মরা কান্নায় ছেদ পড়ছিল এবং উচ্চকিত কণ্ঠে বিতণ্ডার আওয়াজ আসছিল। মনে হচ্ছিল ভালোই ঝগড়া শুরু হয়েছে, এবং আলমারি আর ট্রাঙ্ক খোলা ও বন্ধ করার শব্দ এবং ভারী দ্রুত পদচারণা দাপাদাপির শব্দ থেকে মনে হচ্ছিল বোধহয় মারপিটই শুরু হয়ে গেছে। এরপর আবার শোক গানের মনোডিস শুরু হয়েছিল, মিষ্টি হতাশা উদ্রেককারী হালকা নরম গুঞ্জরণ, মৌমাছিদের মতো। মৃতের ঘরে মরা কান্নার সেই দুই মহিলা এখন এপাশ ওপাশ ছুটাছুটি করছিল, একই সঙ্গে গীতও চালিয়ে যাচ্ছিল এবং একটা ঘোরের মধ্যে ঘরের এ কোণা ও কোণা তছনছ করে দেখছিল। একটা আলমারি খুলে ওরা অনেকগুলো ছোট ছোট চামচ পায়, কিছু চিনি, এক টিন কফি এবং এক বাক্স লৌকুম বা তুর্কি রসনার দেখা পায়। আন্টিলিনা ঝাঁপিয়ে পড়ে কফি আর লৌকুম দখল করে। বৃদ্ধা মাদাম মালামাতেনিয়া দখল প্রতিষ্ঠা করে চিনি আর চামচে। এরপর এক সুযোগে 2 খামচি লৌকুম তুলে মুখে ফেলে। শর্করা আর তুর্কি রসনা ভেদ করে এখন শোকগীতি নির্গত হতে থাকে গলায় জড়িয়ে পাল্টিয়ে। তোমার ওপর ঝরুক ফুল আর আপেল পাউক তোমার কোল। তখন আরও 2 বৃদ্ধা নিঃশব্দে ঘরে ঢুকে পড়ে, ট্রাঙ্কের দিকে ছুটে যায়, হাত ঢোকায় ট্রাঙ্কের ভেতরে। কয়েকটা ছোট আকারে রুমাল টেনে তোলে, 2-3টে তোয়ালে, 3 জোড়া রেশমি মোজা এবং একটা মোজা বন্ধনী। সেগুলো সরাসরি ব্লাউজের নিরাপদ আশ্রয়ে চালান করে দেয়। এরপর বিছানায় শোয়া মৃতের দিকে ফিরে ক্রুশ আঁকে। মাদাম মালামাতি নিয়ে এতক্ষণ দেখল ওই 2 বুড়ি কিভাবে ট্রাঙ্ক ডাকাতি করল। এতে সে খেপে যায়। আন্টি লিনিওর দিকে তাকিয়ে চেঁচায়, তুমি ধুনটা ধইরা রাখো, আমি একটু পরেই যোগ দিব, বলে সে ট্রাঙ্কে মাথা ডোবায়। পুরানো শাটিন কাপড় সেলাই করে বানানো কাঁথা, সেকেলে ধাঁচের বেগুনি রঙের রংচাটা পোশাক, বহু পুরানা লাল চটি জুতা, ভাঙা হাত পাখা, নতুন একটা লাল রঙের ছাতা এবং একেবারে তলায়
অ্যাডমিরালের ৩ কোনা পুরনো হ্যাট। বহুকাল আগে কোনো অ্যাডমিরাল সাহেব হয়তো নিজেই বউবিলানেকে উপহার দিয়েছিল। কখনো ঘরে একা থাকলে মাদাম এই হ্যাট পরে ভাবগম্ভীর বিষণ্ণতায় আয়নায় নিজের প্রতিমূর্তির দিকে সপ্রশংস দৃষ্টিতে তাকিয়ে থাকত, স্যালুট দিত। কেউ একজন দরজায় এসে দাঁড়ায়, বৃদ্ধারা বাইরে বেরিয়ে যায়। তখন আন্টিলিনিও মৃতের শয্যা চেপে ধরে আরেকবার বুক চাপড়াতে চাপড়াতে চেঁচায়, তব গ্রীবা ঘিরে দেখি লাল কার্নেশান। জোরবা ঘরে ঢোকে, মৃত মহিলার দিকে একবার দেখে, বুকে 2 হাত ক্রুশের মতো বেঁধে শুয়ে আছে। সরু ভেলভেটের রিবন এখনো গলায় পেঁচানো, স্থির শান্ত ফ্যাকাশে দেখাচ্ছে তাকে। আর প্রচুর মাছি বসেছে চাদরে। একতাল মাটি সে এখন, জোরবা ভাবে। একতাল মাটি যা ছিল ক্ষুধার্ত এবং হাসত, চুমু খেত, জড়িয়ে ধরত। এক পিণ্ড কাদা, সে যা থেকে বেরোত কান্না অশ্রুজল। আর এখন কোন শালা শয়তান আনে আমাদের এই পৃথিবীতে? আর শালা কোন শয়তানেই বা নিয়ে চলে যায়? মেঝেতে থুতু ফেলে সে বসে পড়ে। খানা পিনার পর যা হোক এখন জোরবা শরীরে একটু বল পায়। বাইরে উঠানে যুবকরা নাচের প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। লায়ারবাদক ফানুরিও এসেছে। ওর টেবিলটা একদিকে সরিয়ে নিয়েছিল। কেরোসিনের টিন, কাপড় কাচার বালতি এবং কাপড় রাখার বাস্কেটও সরানো হয়েছিল নাচের জায়গা করতে। এবার নাচ শুরু হয়। গ্রামের মুরব্বী মাতব্বরেরা আসে। আঙ্কেল আনাগনস্তি তার লম্বা বাঁকা ছুরি নিয়ে এবং ফুল হাতা সাদা শার্ট পরে, মোটাসোটা মুখ গোমরা কন্দমানলিওস, কোমরবন্দে পিতলের দোয়াত দান এবং সবুজ একটা কলমদানি কানের পেছনে বেঁধে এসে হাজির স্কুল শিক্ষক। বুড়ো মাভরান্দনিস সেখানে ছিল না, কারণ খুনের আসামি হিসেবে সে আত্মগোপন করেছিল পার্বত্যাঞ্চলে। স্বাগতম বাবারা, আমাদের তরফ থেকে স্বাগতম, অভিনন্দন জানানোর ভঙ্গিতে হাত তুলে বলে আঙ্কেল আনাগনস্তি। খুবই খুশি হলাম দেইখা যে সকলে মওজ করতেছ। ঈশ্বর আশীর্বাদ করেন সব বাইরে, কিন্তু চিৎকার হইহুল্লা করবা না, সেইটা শরমের কথা। মুর্দার কান আছে, সে শুনতে পায়, মনে রাখবা, সে শোনে, শুনতে পায়। কন্দমানলিওস আরও ব্যাখ্যা করে বলে, আমরা আসছি মৃতের সম্পত্তির একটা লিস্টি করতে। গায়ের গরিব দুঃখী মানুষের মধ্যে সেসব বিলি করা দরকার। তোমরা পেট ভুইরা খাইছো, পান করছো, ব্যাস যথেষ্ট। এখন চোর ডাকাইতের মতো পুরা বাড়িটাই লুট কইরো না। কেন করবা না? দেখো এই যে, বলে সে শাসনের ভঙ্গিতে হাতের ভারী পানটিটা শূন্যে তুলে নাচায়। 3 মুরব্বির পিছে পিছে আসে ডজনখানেক ছিন্নমূল মহিলা। তাদের মলিন বসন, আলুথালু কেশ আর নাঙ্গা পা। প্রত্যেকের বগলের নিচে একটা খালি বস্তা, নয়তো পিঠে বাঁধা একটা ঝুড়ি। মুখে টু শব্দটি না করে কিন্তু পায়ে শব্দ তুলে তারা দ্বিধান্বিত চিত্তে এসেছে। আঙ্কেল আনাগনস্তি ফিরে তাকিয়ে ওদের দেখেই রাগে ফেটে পড়ে। এই যে তোরা এখানে কি চাস? দূর হ ফকিন্নির পাল। কি আইসো লুট করতে? আমরা সব লেখাপড়া করে নিচ্ছি, মাল ধরে ধরে। তারপর সবকিছু যথাযোগ্যভাবে গরিব মানুষের মধ্যে বিতরণ করা হবে। এখন যাও, ভাগো এখান থিকা। রাস্তা মাপো, নাইলে এই যে পান্টি। স্কুল শিক্ষক তার কোমর বন্ধনী থেকে আয়ত আকারের দোয়ারটা বের করে একটা বড় সাদা কাগজ মেলে ধরে মালামালের খতিয়ান করতে ঢোকে ছোট গিফট শপটায়। কিন্তু সেই মুহূর্তে কানফাটা আওয়াজ ওঠে। এমন যেন কেউ কেরোসিনের টিনগুলো পেটাতে শুরু করেছে। এমন যেন কাটিমগুলো সব দেয়ালের তাক থেকে দরাদ্দর মেঝেতে পড়ছে। যেন কফি কাপগুলো পরস্পর ঠোকাঠুকি করে ভাঙছে। তখন রান্নাঘরে শোনা গেল হাঁড়ি পাতিল, কাপ পিরিচ আর চাকু কাঁটা চামচের মহা শোরগোল। বুড়ো কন্দমানলিওস পানটি বাগিয়ে সেখানে ছুটে যায়। কিন্তু কার মাথায় মারবে পানটির বাড়ি? ছেলে বুড়ো, নারী পুরুষ দরজা দিয়ে ঢুকছিল, বেড়া ডিঙ্গিয়ে আসছিল, জানলা দিয়ে লাফিয়ে নামছিল, ছাদ থেকে পড়ছিল, বারান্দা পেরিয়ে আসছিল। সবার হাতে এটা ওটা যে যা নাগালে পেয়েছে, কড়াই, তাওয়া, হাতা, খুন্তি, বিছানা, তোশক, খরগোশ। কেউ কেউ এমনকি কবজা খুলে দরজা জানলা পিঠে নিয়ে হাঁটা দিয়েছে। মিমিথোসকে দেখি মৃতের নাগরা জোড়ার দখল নিয়ে একটা সুতলিতে বেঁধে গলায় ঝুলিয়েছে। দেখে মনে হচ্ছিল যেন অদৃশ্য মাদাম অর্তেনসে ওর কাঁধে চড়ে কোথাও চলেছে। কেবল তার জুতা জোড়া দৃশ্যমান। স্কুল শিক্ষক ভুরু কোঁচকায়, দোয়াতদানি ফের গুজে রাখে কোমরে, অব্যবহৃত সাদা কাগজ ভাঁজ করে। এরপর একটা কথাও না বলে এবং প্রচণ্ড অপমানিত হয়েছে এমন ভাব করে ঘরের গোবরাট পার হয়ে গটগট করে চলে যায়। বেচারা আঙ্কেল আনাগনস্তি এদিক সেদিক ছড়ি নাচিয়ে ছোটাছুটি করে চেঁচায় এবং লোকজনকে অনুরোধ করে থামতে বলে। কি শরমের কথা কও তো? আরে বেত্তমিস, এ বেলাহাস, এইগুলা কি হইতেছে? আরে মুর্দায় সব শুনতেছে, সব দেখতেছে সব। তখন মিমিথোস তাকে বলে, আমি কি যাব? গিয়া পাদ্রিরাইকে আনবো? শুনে কন্দমানলিওস চেতে ওঠে। কিসের পাদ্রি রে, গরু? সে তো আসিল অজাত ক্যাথলিক,
দেখিসনি কিভাবে ক্রুশ চিহ্ন দিত? 4 আঙ্গুলে এইভাবে। কাফের কোথাকার, চাইপা যা, জলদি ওইটারে মাটি চাপা দে, নইলে গন্ধ ছড়াইয়া গ্রাম নাশ কইরা ফালাবে। শুনে মিমিথোস নিজে ক্রুশ চিহ্ন এঁকে বলে, ক্রুশের দোহাই, তার মধ্যে পোকের কিলবিল শুরু হইয়া গেছে। আঙ্কেল আনাগনস্তি তার অভিজাত মাথা নাড়ে। আরে পাগলা, সেটা আর নতুন কি? সত্য হলো জন্মের পর থিকায় মানুষের মধ্যে পোকায় কিলবিল করে, কিন্তু তুই চোখে দেখিস না। পোকাগুলি যখনই টের পায় আমাদের শরীর গন্ধ ছাড়ছে, তখনই তারা গর্ত থাইকা বাইর হইয়া আসে। সেগুলা দেখতে সাদা ফকফকা, পনিরের পোকার মতো ধলা। সন্ধ্যার প্রথম তারাগুলো উঠে আকাশে ঝুলে থাকে, ঝিকমিক করে এবং ছোট ছোট ঘুঙুরের মতো বাতাসে বাজে। তারাদের এই টুংটাং আওয়াজ সারা রাত ধরেই চলে। জোরবা মৃত মহিলার বিছানার মাথা থেকে খাঁচাসহ তোতা পাখিটা হাতে নেয়। ভীত সন্ত্রস্ত এতিম পাখিটা খাঁচার এক কোনায় গিয়ে জড়সড় হয়ে বসেছিল। চোখের গোল গোল নাটা ঘুরিয়ে সে দেখছিল সবই, কিন্তু বুঝতে পারছিল না কিছুই। সে এখন পাখার নিচে মাথা সেঁধিয়ে ভয়ে গুটলি হয়ে বসেছিল। জোরবা খাঁচাটা হাতে নিতেই তোতা উঠে পড়ে। সে কথা বলতে যাচ্ছিল, কিন্তু জোরবা হাত বাড়িয়ে ওকে থামায়। চুপ! আদুরে কণ্ঠে সে ফিসফিস করে, চুপ, চল আমার সাথে চল। এখন ঝুঁকে জোরবা মৃত মহিলার দিকে তাকায়। অনেকক্ষণ ধরে সে তাকিয়েই থাকে। গলা তার ধরে আসে, শুকিয়ে ওঠে। সে আরেকটু নিচু হয়, মনে হলো যেন চুমা খাবে, কিন্তু না, তা থেকে বিরত হয়। বিড়বিড় করে বলে, চলো যাই, দোহাই ঈশ্বরের। এই বলে খাঁচাটা হাতে নিয়ে উঠানে নামে। সেখানে আমাকে দেখে সে এগিয়ে আসে। আমার বাহুতে ধরে সে বলে, চলো যাই এখান থেকে। ওকে শান্ত মনে হলো, কিন্তু ওর ঠোঁট জোড়া কাঁপছিল। ওকে সান্ত্বনা দিতে আমি বলি, আমাদের সবাইকে একই পথে যেতে হবে। বাহ, সাব্বাস, একটা সান্ত্বনাই বটে, বিদ্রুপের স্বরে বলে সে। চলো এখান থেকে বাইর হই। একটু দাঁড়াও জোরবা, আমি বলি। ওরা ঘরে ঢুকেছে ওকে খাটিয়াই নিতে। একটু দাঁড়াও, শেষবার যদি দেখা যায়। আমাদের সে পর্যন্ত অপেক্ষা করা উচিত, পারবে না? হ্যাঁ, পারব, ধরা গলায় বলে সে। খাঁচা নামিয়ে রেখে বুকে হাত বেঁধে সে দাঁড়ায়। মৃতের ঘর থেকে আঙ্কেল আনাগনস্তি ও কন্দমানলিওস বেরিয়ে আসে নাঙ্গা মাথায়, ক্রুশচিহ্ন আঁকতে আঁকতে। ওদের পেছনে চান নাচিয়ে। তারা খুব তুঙ্গে আছে, প্রায় অর্ধমাতালো, আর তাদের কানে গোজা এপ্রিল গোলাপ। তাদের 4 জন ঘরের কবজাচ্যুত দরজার 4 কোণা ধরে তুলেছে কাঁধে। তার উপর শুয়ে আছে মুর্দা। লায়ের বাদক তার যন্ত্র নিয়ে পিছে পিছে আসে। এরপর আরও ডজনখানেক যুবক খুব মৌজে আছে। তখনও তারা মুখে কিছু চিবাচ্ছিল। ওদের পিছে 5-6 জন মহিলা। ওদের প্রত্যেকের হাতে তরকারির পাতিল বা চেয়ার। শেষে বেরোয় মিমিথোস। তার গলায় ঝোলে নিচু হিলের নাগরা জুতা। খুনি, খুনি, খুনির দল সব। সে চেঁচায় আর হাসে। তপ্ত ভ্যাপসা বাতাস বইছিল। সমুদ্র ক্রমেই উত্তাল হয়ে উঠছিল। লায়ের বাদক তার ছড় হাতে নেয়। ওর সতেজ কণ্ঠস্বর আনন্দধ্বনিতে মেতে ওঠে ওই কৃষ্ণ কবষ্ণ রাতে। ও তপন, ও দিনমণি, অস্ত যেতে কেন এত তরা? চলো যাই, জোরবা বলে। সব তো শেষ।